আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 2.2 অনুশীলনীর 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর সমস্যার সমাধান করব। 7 নম্বরে দেখো বলেছে, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তাহলে দেখো, দ্রব্যটির ক্রয় মূল্য দেয়া আছে 190 টাকা আর বিক্রয় মূল্য দেয়া আছে 75 টাকা। জিজ্ঞেস করেছে শতকরা লাভ বা ক্ষতি কত হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 190 টাকা। বিক্রয় মূল্য দেয়া আছে 175 টাকা। দেখো, দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। তাহলে ক্রয় মূল্য বেশি হয়েছে, বিক্রয় মূল্য কম হয়েছে, তার মানে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি সমান কি? ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা আর বিক্রয় মূল্য কত? 175 টাকা। তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তোমরা চাইলে সূত্রটা লিখে নিতে পারো উপরে, যে এখানে লিখবে যে ক্রয় মূল্য, তারপরে লিখবে বিয়োগ বিক্রয় মূল্য, তার নিচে এটা লিখবে। আচ্ছা দেখো, তাহলে 190 থেকে যদি আমি 175 বিয়োগ করি তাহলে 15 টাকা হয়। তাহলে ক্ষতি কত হয়েছে? ক্ষতি হয়েছে 15 টাকা। এখন এই যে ক্ষতিটা 15 টাকায় হয়েছে, লাভ হোক আর ক্ষতি হোক সবসময় সেটা ক্রয় মূল্য থেকে হয়। এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে লাভ হোক বা ক্ষতি হোক সেটা সবসময় ক্রয় মূল্য থেকে হয়। তাহলে কত টাকায় 15 টাকা ক্ষতি হয়েছে? 190 টাকায় 15 টাকা ক্ষতি হয়েছে, কারণ ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা। তাহলে আমাদেরকে কি জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেছে কত লাভ বা ক্ষতি হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্ষতি হয়েছে, তো যেটা আমাদের বের করতে হবে সেটা আমরা এই পাশে ডান পাশে লেখার সময় লিখব। একশো 90 টাকায় ক্ষতি হয়েছে 15 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয়। 1 টাকায় নিশ্চয়ই কম টাকা ক্ষতি হবে, এই জন্য এটা ভাগ হয়ে যাবে। ওপরে যেটা থাকবে সেটা প্রথমে লিখবো আর এই পাশে যেটা থাকবে আমাদের বাম পাশে সেটা আমরা নিচে লিখবো। 190 টাকা। এখন আমাদের জানতে চেয়েছিল যে শতকরা কত লাভ হবে। শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে 100। 100 টাকায় কত লাভ বা ক্ষতি হবে, এই জন্য আমরা 100 টাকায় কত লাভ বা ক্ষতি সেটা বের করবো। তো এই 100টা এখানে গুণ আকারে পাশে বসবে আর নিচে যেরকম 190 ছিল সেরকম 190 হয়ে যাবে। এখন খেয়াল করো, এই শূন্যের সাথে এই শূন্য যদি আমরা কেটে দিই তাহলে আর এটাকে ভাগ করা যাবে না। তাহলে 15-এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে হবে 150 আর নিচে দেখো 19 থাকবে, কারণ এই শূন্য আর এই শূন্য আগে কেটে দিয়েছি। দেখো, অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, লবটা হয়ে গেছে বড়, হরটা হয়ে গেছে ছোট। তো যখন আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো তখন আমরা চেষ্টা করবো এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার। তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নেই তাহলে কি করতে হবে? 19কে দিয়ে 150কে ভাগ করতে হবে। এটা তোমরা রাফে ভাগ। আচ্ছা, তাহলে 7 বার যাবে 133 হচ্ছে 7 1। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের এই যে ভাগটা আমরা করলাম, এই যে ভাগফল যেটা পেয়েছি সেই ভাগফলটা আমার সামনে থাকবে। ভাগফলটা যেটা পেয়েছি সেই ভাগফলটা সামনে থাকবে। তারপর এইভাবে আমরা একটা ভাগ চিহ্ন দিব। এই যে এখানে নিচে 19 আছে, তাহলে এই নিচের 19টা এইভাবে রেখে দেব। আর এই যে এখানে যে ভাগশেষ পেয়েছি 17, এই ভাগশেষ 17টাকে আমরা উপরে লিখে দেব। যেহেতু আমাদের শতকরায় প্রকাশ করতে বলেছে তাই এখানে আমরা পার্সেন্টেজ দিয়ে দেব। এখানে টাকা লিখে দিই, পরে পার্সেন্টেজ দিয়ে দেব। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর।
তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছিল কত লাভ বা ক্ষতি হবে, আমাদের ক্ষতি হয়েছে। তাহলে আমরা এখানে লিখি উত্তর ক্ষতি 7.17%। এটা হচ্ছে আমাদের ক্ষতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 8 নম্বর সমস্যার সমাধান করব। 8 নম্বরে দেখো বলেছে যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমাদের 7 নম্বরটা সমাধান করা হয়ে গেছে, এখন আমরা 8 নম্বরটা করব। তাহলে দেখো এখানে বলছে যে যেই মূল্যে 25 মিটার কাপড় কিনেছিল সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করে দিয়েছে, কিন্তু আমাদের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বলে নাই। যেহেতু আমাদের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বলে নাই, তাই আমরা এটাকে ধরে নেব। তো আমরা লিখি যে মনে করি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এটা আমরা মনে করলাম। এখন দেখো বলেছে যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করা হয়েছিল। তাহলে দেখো আমরা যেহেতু ক্রয় মূল্য 100 টাকা ধরেছি, তাহলে আমরা বলতেই পারি যে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা লিখি যে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে দেখো 25 মিটার কাপড়ের যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে বলো? নিশ্চয় কম হবে, 100 ভাগ 25 হবে টাকা। তাহলে 1 মিটারের দাম হচ্ছে আমার 4 টাকা ক্রয় মূল্য। এখন দেখো যেই মূল্যে বলেছে যে ক্রয় করেছে সেই মূল্যে আবার বিক্রি করেছে। তাহলে আমরা ক্রয় মূল্য ধরেছি 100 টাকা। তাহলে যেই মূল্যে ক্রয় করেছে, তো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, কারণ বলেছে সেই মূল্যে। তাহলে আমরা বলতে পারি যে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, কারণ এখানে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্যটা দেয়া আছে। যেন আমরা 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য তাহলে লিখবো যে 20 মিটার আবার লিখবো আমরা যে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে? 100 হবে, কারণ যেই মূল্যে ক্রয় করেছে সেই মূল্যে বিক্রয় করেছে। তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 20, তাহলে 5 টাকা হবে। এখন বলো যে 20 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা ধরেছিলাম, বিক্রয় মূল্য 100 টাকা ধরেছিলাম। এখন 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 5 টাকা বের হয়েছে, আর 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য বের হয়েছে 4 টাকা, বিক্রয় মূল্য বের হয়েছে 5 টাকা। এখন তুমি বলো যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্রয় মূল্য কম 4 টাকা আর বিক্রয় মূল্য বেশি 5 টাকা, তাহলে অবশ্যই কি হয়েছে? লাভ হয়েছে। অতএব লাভ সমান আমরা কি লিখতে পারি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, ক্রয় মূল্য কত? 4 টাকা। তাহলে লাভ পেয়েছি 1 টাকা। এই যে আমি 1 টাকা লাভ পেয়েছি, এই 1 টাকা লাভ আমি কোথা থেকে পেয়েছি? ক্রয় মূল্য থেকে অবশ্যই পেয়েছি। তাহলে আমাদের বলতে হবে যে আমাদের ক্রয় মূল্য কত টাকা ছিল বলো? 1 মিটার কাপড়ের জন্য, কিন্তু এই যে এই লাভটা আমাদের বের হয়েছে কিন্তু 1 মিটার কাপড়ের লাভ, তাই না? তাহলে আমাদের বলতে হবে যে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত ছিল? 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য ছিল 4 টাকা। তাহলে 4 টাকায় লাভ হয়েছে কয় টাকা? 1 টাকা। তাহলে সেই কথাটা আমরা লিখবো। আমি একটু এই পাশে চলে আসছি, তোমরা নিচে নিচে পড়বে যে 4 টাকায় লাভ হয় 1 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 1/4,
অতএব 100 টাকায় লাভ হয়, এই 100টা একের পাশে গুণ আকারে বসে যাবে। 100/4, 4 একে 4, 4 পঁচিশে 100, তাহলে 25 টাকা। উত্তর হচ্ছে 25%, কারণ শতকরা বের করতে বলেছে তাই পার্সেন্ট হবে। তাহলে দেখো আমরা উত্তর পেলাম কি, লাভ হয়েছে আমাদের, উত্তর লাভ 25%। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা 9 নম্বর অঙ্কটা করে ফেলি। 9 নম্বরে দেখো বলেছে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তার মানে বলছে যে 8টা আমলকির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে আমরা সেটাই লিখি যে 8টি আমলকির ক্রয় মূল্য, 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা। তাহলে 8টার দাম যদি 5 টাকা হয় তাহলে একটার দাম বের করি আমরা। তাহলে একটি আমলকির ক্রয় মূল্য তাহলে কি হবে বলো, কম হবে অবশ্যই। 8টার দাম যদি 5 টাকা হয় তাহলে একটার দাম অবশ্যই কম হবে। তাহলে 5/8 টাকা কম হয়েছে, এই জন্য ভাগ হয়েছে। তাহলে এখন দেখো একটার তাহলে কত পেলাম, একটার আমি পেলাম 5/8 টাকা, এটা ছিল ক্রয় মূল্য। আবার বলেছে যে 5 টাকায় আবার 6টি দরে বিক্রয় করেছে, তার মানে 6টির বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 5 টাকা। আবার 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে একটি আমলকির বিক্রয় মূল্য কত হবে বলো, একটি আমলকির বিক্রয় মূল্য নিশ্চয়ই ওই তুলনায় কম হবে, এজন্য ভাগ। এখন দেখো একটা আমলকির ক্রয় মূল্য পেয়েছি, আবার একটা আমলকির বিক্রয় মূল্য পেয়েছি। এখন তুমি বলো যে ক্রয় মূল্যটা বেশি হয়েছে নাকি বিক্রয় মূল্যটা বেশি হয়েছে। অবশ্যই আমাদের বিক্রয় মূল্যটা বেশি হয়েছে, অবশ্যই আমাদের বিক্রয় মূল্যটা বেশি হয়েছে। এখন দেখো তুমি চিন্তা করতে পারো যে এটা ভগ্নাংশ, আমি কিভাবে বুঝবো বিক্রয় মূল্য বেশি হয়েছে না কম হয়েছে, কারণ এখানে তো উল্লেখ করে দেওয়া নাই বা আমি সরাসরি বুঝতেও পারছি না। এখন একটু খেয়াল করো, আমরা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, সহজভাবে যদি বোঝার চেষ্টা করি, তাহলে দেখো যদি আরও সহজভাবে বলতে চাই তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি ভগ্নাংশ আকারে দেয়া থাকে এবং ক্রয় মূল্যের লব আর বিক্রয় মূল্যের লব যদি একই হয় কিন্তু হরগুলো সমান না হয়, সেই ক্ষেত্রে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যার হরটা যেই ভগ্নাংশের হরটা বড় হবে সেই ভগ্নাংশের মানটা ছোট হবে, আর যার হরটা ছোট হবে সেই ভগ্নাংশের মানটা বড় হবে। এই ক্ষেত্রে দেখো একটি আমলকির ক্রয় মূল্যে 5/8 দেয়া আছে, তার মানে এর হরটা তুলনামূলকভাবে বড় বিক্রয় মূল্যের হরের চেয়ে, কারণ বিক্রয় মূল্যের হর দেয়া আছে 5/6। সেই জন্য আমাদের ক্রয় মূল্য এখানে কম হবে আর বিক্রয় মূল্য আমাদের বেশি হবে, তাই আমরা বলতে পারি যে এখানে লাভ হয়েছে। তুমি যদি একটা গোল চিন্তা করো, এই গোলটাকে যদি তুমি মনে করো যে 4 ভাগে, এই যে দেখো আমি ভাগ করছি, তাহলে আমার এখানে 6 ভাগে ভাগ হয়েছে। আবার এটাকে যদি আমি ওই একই রকম গোল, আমার গোল সমান হয়নি যদিও, দেখো যে একই রকম গোলকে যদি আমি 8টা ভাগে ভাগ করি, যদি 8টা ভাগে ভাগ করি তাহলে কি আমার এই এরিয়াগুলো একটু ছোট ছোট এসেছে না। তার মানে দেখো 5কে যদি তুমি 8 ভাগে ভাগ করো তাহলে ভাগফলটা তোমার তুলনামূলকভাবে ছোট আসবে, আর 5কে যদি তুমি 6 ভাগে ভাগ করো তাহলে ভাগফলটা তোমার তুলনামূলকভাবে বড় আসবে। সেই ক্ষেত্রে দেখো আমার বিক্রয় মূল্য অবশ্যই তাহলে বেশি হবে আর ক্রয় মূল্য অবশ্যই তাহলে কম হবে, কারণ এটা দেখো 5কে 6 ভাগে ভাগ করছে আর এটা এই 5কে আবার 8 ভাগে ভাগ করছে, তাহলে বিক্রয় মূল্য অবশ্যই আমার বেশি আর ক্রয় মূল্য আমার অবশ্যই কম, তাহলে অবশ্যই আমার লাভ হবে। তাহলে আমি লিখি যে লাভ সমান কি জানি আমরা, যে বিক্রয় মূল্য
বিয়োগ ক্রয় মূল্য। সরাসরি লিখলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমার বিক্রয় মূল্যটা কত, বিক্রয় মূল্য হচ্ছে 5/6 বিয়োগ আমার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 5/8। এখন দেখো এটা লসাগু করে দিতে হবে, কারণ আমাদের এখানে ভগ্নাংশ আছে, যেহেতু আমি বিয়োগ করতে চাই তাহলে বিয়োগ করলে আমি লসাগু করবো। লসাগুটা করবে কিভাবে, ছোটবেলায় যেভাবে লসাগু শিখেছো সেভাবে এইভাবে লিখে দিবা। তারপরে দেখো এটা 2 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা 3 হবে, এটা 4 হবে, আর কি যাবে? 8 তো যাবে না। তাহলে দেখো 3 দুগুণা কত, 6, 4 6 কত, 24। তাহলে এখানে আমি পেলাম কত, 24। তাহলে এখানে এইবার দেখো যেটা পেয়েছি মানে লসাগু যেটা পেয়েছি হরের সাথে সেটা কি হবে, ভাগ হবে। তাই 24 কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, 4 পাবো। 4 6 24। ওই 4টাকে লবের সাথে গুণ করব, 4 5 20। তাহলে এটার সাথে ভাগ, যা পাবো তার সাথে উপরেরটার সাথে গুণ। তাহলে 4 6 24 পেয়েছি 4 ভাগফল, এই ভাগফলটা 5 এর সাথে গুণ, তাহলে 4 5 20 বিয়োগ। এবার দেখো 24 কে যদি 8 দিয়ে আমি ভাগ দিই তাহলে 3 পাবো, 3 8 24, তাহলে 3 পেলাম। এই 3 এর সাথে 5 গুণ করব, তাহলে 15 পেলাম। এখন দেখো 20 থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে 5 হবে, আর নিচে হচ্ছে 24। এটা হচ্ছে আমার লাভ। একটার ক্ষেত্রে একটা আমলকি যদি আমি বিক্রি করি তাহলে আমার এই লাভটা হবে। আমি তোমাদেরকে আগেই বলেছি যে লাভ আর ক্ষতি কোথা থেকে হবে, লাভ আর ক্ষতি সব সময় হবে ক্রয় মূল্য থেকে। তাহলে আমরা লিখি যে 5/8 টাকায় ক্রয় মূল্য, একটা ক্রয় মূল্য কত বের করেছিলাম, 5/8। তাহলে লিখি 5/8 টাকায় লাভ হয় 5/24, এই টাকাটা লাভ হয়। অতএব 1 টাকায় লাভ হয়। এখন দেখো এটা ভাগ এটা, তাহলে 5/24 ভাগ হচ্ছে 5/8। এবার আমাদের বলেছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো বের যেহেতু করেছি লাভ হবে, তাহলে বুঝতেই পারছি লাভ হবে। এখন দেখো শতকরা মানে কি 100, তাই 100 দিয়ে এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। এখন এই জায়গাটায় একটু খেয়াল করো যে আমাদের ভগ্নাংশ আকারে ভাগ আছে, তাহলে প্রথম ভগ্নাংশটা আগে লিখবো। প্রথম ভগ্নাংশ ছিল 5/24, লিখেছি 5/24। তারপর এই ভাগটা গুণ করে দিব, গুণ করে দিলাম। এখন হরটা যাবে লবে, লবটা যাবে হরে। তাহলে হর কত ছিল 8, আর লব কত ছিল বলো 5। তাহলে 5 হয়ে গেল হর, আর 8 হয়ে গেল লব। আচ্ছা, তার সাথে 100 কি হবে, তার সাথে 100 হচ্ছে গুণ আকারে আছে। এখন দেখো এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে এই সবগুলা কিন্তু উপরে আছে, আর এই সবগুলা এর নিচে কিছু নাই, মানে 1 আছে। এ উপরে আছে 100 উপরে, আর এগুলো হচ্ছে নিচে আছে। আচ্ছা দেখো ভাগ আকারে আছে, তার মানে আমি বলতে চেয়েছি যে লবগুলো সবগুলো গুণ আকারে আছে, আর হরগুলো সবগুলো ভাগ আকারে আছে, আর লবের সাথে হর আবার ভাগ আকারে আছে। আচ্ছা এখন দেখো এই 5 এর সাথে এই 5 আমি কেটে দিতে পারবো, মানে ভাগ করে দিতে পারবো, কারণ লবে আছে 5 আর হরেও আছে 5। তাহলে দুইটা যদি আমি ভাগ করি তাহলে 1 পাবো, ভাগ করলে 1 পাবো। আবার দেখো এখানে 8 1 কে 8, আর 3 8 24। আচ্ছা আর কি কোনো কাটাকাটি করা সম্ভব, আর কাটাকাটি করা সম্ভব না। তাহলে উপরের দিকে থাকছে কি, দেখো এটা নিচে কিছু নাই মানে কিন্তু 1 আছে, এটা তোমার মনে করতে হবে। আচ্ছা দেখো উপরে তাহলে কি আছে, দেখো উপরে আছে 100 আর নিচে আছে 3, এটা পেয়েছি আমরা লাভ। এখন দেখো আবার অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেলে আমরা কি করব, এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করব। তাহলে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে গেলে কি করতে হবে বলো, ভাগ করে নিতে হবে। তাহলে রাফে যে আমরা ভাগ করব, তাহলে 3 কে ভাগ করব কত দিয়ে, 100 দিয়ে। আচ্ছা দেখো তাহলে এই যে উপরে যেটা থাকবে সেটা হবে আমাদের ভাজ্য, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভাজক। তাহলে এখন যদি আমি করি তাহলে 3 3 কে কত বলো 9, তাহলে এখান থেকে 1 নামলো, এখানে 0 নামলো, আবার কত 3 3 কে কত 9, তাহলে এখানে 1 নামলো। এখন দেখো আমাদের যে ভাগফলটা এখানে আমি সমান দিয়ে লিখি, যেই ভাগফলটা পাবো সেই ভাগফলটা আমরা সামনে দেব, সামনে ভাগফলটা সামনে। আর এই যে এখানে যে হরে যা ছিল
মানে যে হরে যা ছিল সেটা আমরা একটা একটা ভাগ চিহ্ন দিব। হরে ছিল 3, 3 হরে রেখে দেব, মানে এই যে ভাজকটা 3 এখানে। আর এই যে ভাগশেষ যেটা পাবো সেটা থাকবে উপরে, ভাগশেষ যেটা পাবো সেটা থাকবে উপরে। এখন যেহেতু এখানে বলেছিল যে শতকরা বের করো, তাই এটা অবশ্যই পার্সেন্টেজ হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর কত পেলাম আমরা? উত্তর পেলাম লাভ লাভ হচ্ছে আমাদের 33.1/3%। এই যে ভাগটা করেছো, এই ভাগটা তোমরা রাফে যে করবা, রাফে করে অ্যান্সারটা শুধু লিখে দিবা। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।